হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর মুভি এক্সপ্লেন চ্যানেলে আজকে একটা অসাধারণ জম্বি মুভি সম্পর্কে জানাবো। সিনেমাটির নাম দি আউটসাইড। এই সিনেমাটি 2024 সালে রিলিজ পায়। এই সিনেমার মধ্যে আমরা দেখতে চলেছি পুরো শহর যখন জম্বিতে পরিণত হয়েছে, তখন ওই শহর ছেড়ে এক পরিবার গ্রামে আসে। কিন্তু তারা জানতো না তাদের জন্য এই গ্রামে কি বিপদ অপেক্ষা করছে, আর তাদের সঙ্গে কি কি হতে চলেছে তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো যাই হোক, আর কোনো কথা না বাড়িয়ে সিনেমার গল্প শুরু করা যাক। সিনেমার শুরুতে আমাদের ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়, যখন এই জম্বি ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আর এই ভাইরাসটি অনেক দ্রুত গতিতে ছড়িয়ে পড়ার কারণে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর প্রায় সমস্ত মানুষই জম্বিতে পরিণত হয়ে যায়। তো এখন শহরের প্রত্যেকটি কোনায় কোনায় জম্বি ছিল। তবে এই জম্বিদের মাঝে যে সমস্ত মানুষেরা বেঁচে রয়েছে, তারা এখন কোনো রকমে ওই জম্বিদের হাত থেকে বাঁচার জন্য তাদের জীবন সার্ভাইভ করছে। তো আমরা এখন এই জম্বিতে আক্রান্ত শহরের মধ্যে একটি পরিবারকে দেখতে পাই, যেখানে এই ছেলেটির নাম ছিল ফ্রান্সিস আর মেয়েটির নাম ছিল আইরিশ। আর তাদের দুটো ছেলে সন্তান রয়েছে। তার বড় ছেলের নাম হলো জোসেফ আর ছোট ছেলের নাম হলো লুকাস। তো ফ্রান্সিস তার পরিবারকে জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য প্রায় অনেক দিন ধরে তারা সার্ভাইভ করছে। আর তাই এখন তার পরিবারকে নিয়ে সে তার বাবার বাড়িতে যাচ্ছে। তবে আমরা এখানে তাদের গাড়ির মধ্যে প্রচুর পরিমাণে রক্ত লেগে থাকতে দেখতে পাই। আর তাদের গাড়ির উপরে হয়তো সেই জম্বিরা হামলা করেছিল। এবার কিছুক্ষণের মধ্যে ফ্রান্সিস তার বাবার বাড়িতে চলে আসে। আর এই বাড়িটি মূলত একটি ফার্ম হাউস ছিল। আর এবার যখন ফ্রান্সিস তার বাড়ির মধ্যে প্রবেশ করে, তখন সে দেখতে পায় তাদের পুরো বাড়িটি একদম তছনছ হয়ে গিয়েছে। আর ফ্রান্সিস অনেক ভালোভাবেই বুঝতে পারে যে তাদের বাড়িতে জম্বিদের হামলা হয়েছে। এরপর ফ্রান্সিস দরজার সামনে দাঁড়িয়ে তার বাবাকে ডাকতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো মানুষেরই সাড়া পাওয়া যাচ্ছিল না। তাই ফ্রান্সিস যখন তার বাবার বেডরুমে চলে যায়, তখন সে দেখতে পায় তার বাবা নিজে নিজেকে গুলি করে মেরে ফেলেছে। আর বিছানার মধ্যে তার বাবার লাশ পড়ে রয়েছে। আর এটা দেখার পর ফ্রান্সিস অনেক কষ্ট পায়। তবে সে এখানে বুঝতে পারে তার বাবা অনেক আগেই জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়েছিল, আর তাই নিজেই নিজেকে সে গুলি করে মেরে ফেলেছে। এবার ফ্রান্সিস এখানে তার বাবার পড়ে থাকা সেই বন্দুকটি নিয়ে নেয়, এমনকি তার বাবার হাতে পড়ে থাকা সেই ঘড়িটিও পড়ে নেয়। আর ঠিক এমন সময়েও সেখানে সে কোনো মানুষের আওয়াজ শুনতে পায়। আর বেরিয়ে এসে সে তার মাকে দেখতে পায়। আর তার মাও এখন জম্বি ভাইরাসে ইনফেক্টেড। আর তার শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হলেও সে এখনো ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ সে কিছুক্ষণের মধ্যে জম্বিতে পরিণত হয়ে যাবে। তবে তার মা যখন তার দিকে আক্রমণ করতে আসছিল, ঠিক তখনই ফ্রান্সিস তার বন্দুকটি দিয়ে তার মাকে মেরে ফেলে। আর যদিও সে এতে অনেক কষ্ট পেয়েছিল, কিন্তু বাধ্য হয়ে তাকে এমনটা করতে হয়েছে। কিন্তু ফ্রান্সিস ভেবেছিল এখনো জম্বি ভাইরাস আসেনি। কিন্তু এখানে আসার পর সে এখন বুঝতে পেরেছে যে জম্বি ভাইরাস আসলে প্রত্যেকটি জায়গাতেই ছড়িয়ে পড়েছে। আর ফ্রান্সিস এবার একটি তাদের বাড়ির পাশের ভুট্টা খেতে যায়, আর সেখানকার মাটির নিচে তার মা বাবার লাশ দাফন করে দেয়। আর সেখানে তার সঙ্গে তার পুরো পরিবার ছিল। এবার লাশ দাফন করে এসে তার পরিবারকে বলে যে আজ থেকে তারা তাদের ফার্ম হাউসে থাকবে, কারণ এই জায়গাটিতে অনেক আগে থেকেই মানুষের বসবাস অনেক কম ছিল। তাই এখানকার আশেপাশে জম্বিদের সংখ্যা অনেক কম হবে। তাছাড়া এটি একটি ফার্ম হাউস হওয়ার কারণে তারা অনায়াসায় এখানে চাষাবাদ করতে পারবে, আর যার ফলে তাদেরকে খাবার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আর সেই সাথে এখানে বিশুদ্ধ পানিরও ব্যবস্থা রয়েছে। আর তাই এখানে থাকাটা তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। আর ওই জন্য তার পরিবারও এখানেও থাকতে রাজি হয়ে যায়। তবে বাড়িতে পৌঁছে আমরা দেখতে পাই ফ্রান্সিস আর তার ওয়াইফের সঙ্গে ভালো একটা সম্পর্ক ছিল না। আর তারা দুইজন কোনো একটি বিষয় নিয়ে একে অপরের খুব নারাজ ছিল। আর তাই তারা দুজন খুব একটা কথাও বলতো না। তাদের ভেতরে আসলে কিছু গোপন কথা ছিল। তবে সেই গোপন কথাগুলো কি ছিল তা আমরা পরে জানতে পারবো। তবে কিছুক্ষণ পর ফ্রান্সিস জোসেফের কাছে আসে, আর সে ফ্রান্সিসকে বলে তাদের হয়তো এখন বার্ন হাউসে যাওয়া উচিত, কারণ সেখানে গেলে হয়তো তারা এখন প্রয়োজনীয় কিছু জিনিস পেতে পারে। তাই ফ্রান্সিস তখন তার ছেলেকে নিয়ে বার্ন হাউসের দিকে চলে যায়। আর সেখানে গিয়ে তারা তাদের কাজের লোককে ডাকতে থাকে, কিন্তু সেখানে সে যখন কারো সাড়া পায় না, সে ভিতরে চলে যায়। আর ভিতরে গিয়ে দেখতে পায় তাদের কাজের লোকটা নিজে আত্মহত্যা করে মারা গিয়েছে, কারণ সেও জম্বি ভাইরাসে ইনফেক্টেড ছিল। তখন সেখানে তারা কিছু মুরগি দেখতে পায়, যেগুলো কিনা একটি খাঁচার মধ্যে বন্দি করা রয়েছে। ফ্রান্সিস এখানে তার ছেলেকে লাশের কাছে যেতে বলে, আর সেখান থেকে মুরগির খাঁচার চাবি নিয়ে আসতে বলে। তবে জোসেফ সে লাশের কাছে যেতে অনেক ভয় পাচ্ছিল। আর তারপরও জোসেফ যখন সাহস করে সে চাবিটি আনতে যায়,
ঠিক তখনই সে লাশটি তার উপরে পড়ে যায়। জোসেফ এতে ভয় পেয়ে চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে, আর সে দ্রুত পানি দিয়ে তার হাত পা পরিষ্কার করতে শুরু করে। আর এটা দেখার পর তার মা তার বাবাকে বলে যে জোসেফের কি হয়েছে আর সে এমন করছেই বা কেন। আর সে তখন জানায় জোসেফের উপরে একটি লাশ পড়ে গিয়েছে। তখন তার মা বলে কেন সে জোসেফকে সেই লাশের কাছে যেতে দিয়েছে। আর ফ্রান্সিস তখন তাকে জানায় সে জোসেফকে সার্ভাইভ করা শেখাচ্ছে, আর সে যদি সার্ভাইভ করা না শেখে আর তাদের যদি কোনো কিছু হয়ে যায় তাহলে একা একাই সে কি করে লড়াই করবে। এবার ফ্রান্সিস তার ছোট ছেলের জন্য একটি আখ নিয়ে আসে, আর সে লুকাসকে সেই আখটি খেতে বলে। আর সে যখন ওই আখটি খায় তার খুব ভালো লাগে। তবে এখানে আমরা একটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারি যে ফ্রান্সিস আসলে তার বড় ছেলের চেয়ে ছোট ছেলে লুকাসকে বেশি ভালোবাসে। তবে এর পেছনে একটি বড় কারণ লুকিয়ে ছিল, যেটা আমরা সিনেমার সামনে জানতে পারবো। আর এবার আইরিস ফ্রান্সিসকে নিয়ে সামনের একটি বেসমেন্টে যায়। যখন তারা সেই রুমের মধ্যে প্রবেশ করে আর তখনই ফ্রান্সিস অনেক বেশি ভয় পেয়ে যায়, এমনকি আতঙ্কিত হওয়ার কারণে সে অনেক ঘেমে যায়। আসলে এই রুমটির সঙ্গে তার জীবনের অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে, আর সেগুলো মনে পড়লে সে এখনো ভয়ে কাতরাতে থাকে। আসলে সে যখন ছোট ছিল তার বাবা তাকে প্রচন্ড মারধর করত আর তাকে দিনের পর দিন এই বেসমেন্টে বন্দি করে রাখত। আর সে এভাবেই তার বাবার অত্যাচার সহ্য করতে করতে বড় হয়েছে, আর তাই আজ পর্যন্ত সেই রুমের মধ্যে প্রবেশ করার সাহস পায় না। তবে তারা সেদিন যখন রাতের বেলা ডিনার করতে বসে ঠিক এমন সময় জোসেফ সেখানে একটি পুরনো রেডিও খুঁজে পায়, আর সে অনেক ইন্টারেস্টেড হয়ে সেই রেডিওটিকে প্লে করে দেয়। কিন্তু এই বিষয়টি ফ্রান্সিসের কাছে মোটেই পছন্দ হয় না। সে জোসেফের ওপরে খুবই রেগে যায় আর তাকে বলে যে তার প্রথমে ডিনার করা উচিত, আর ডিনার বাদে সে এসব কেন ফালতু কাজে সময় নষ্ট করছে। এবার কিছুক্ষণ পর জোসেফ ফ্রান্সিসকে বলে তার গার্লফ্রেন্ড অ্যালেস তাকে মেসেজ করেছিল, আর সে তাকে জানিয়েছে তার মা বাবা নাকি পাহাড় অঞ্চলের দিকে যাচ্ছে, কারণ সেদিকে জম্বিদের হাত থেকে বাঁচানোর জন্য কোনো না কোনো ক্যাম্প হতে পারে, আর সেখানে হয়তো সকল মানুষের জন্য ফ্যাসিলিটিও রয়েছে, আর তাই তাদেরও সেখানে যাওয়া উচিত। কিন্তু তার বাবা সঙ্গে সঙ্গে মানা করে দেয়, আর সে জোসেফকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? আর আমাদের কাছে একটি অলরেডি থাকার জন্য ফার্ম হাউস রয়েছে, আর যেখান থেকে আমরা অনায়াসে খাবার এবং পানি পাবো। সেই সঙ্গে এখানে থাকার মতো সুরক্ষিত ব্যবস্থা রয়েছে, আর এই ফার্ম হাউসটি আমাদের জন্য এখন উপহার স্বরূপ। যদি আমরা এখানে সমস্ত কিছু পাই তাহলে আমরা কেন ক্যাম্পে আশ্রয় নিতে যাব? আর তাছাড়া আমরা নিজের মতো করে এখানে সার্ভাইভ করতে পারছি, কিন্তু ক্যাম্পে গেলে আমাদের কুকুর বিড়ালের মতো থাকতে হবে, আর সেখানে যে কত মানুষ রয়েছে সেটার কোনো হিসাব নেই। আর তাই আমরা এই ফার্ম হাউস ছেড়ে কোথাও যাব না। তবে আইরিশের এখানে সে ফ্রান্সিসের কথাগুলো মোটেই ভালো লাগে না। আসলে সেও চাইছিল সে ক্যাম্পে গিয়ে আশ্রয় নিতে, কারণ সেখানে এমনভাবে প্রোটেকশন দেওয়া থাকবে যেখানে কোনোভাবেই কোনো জম্বি প্রবেশ করতে পারবে না, আর এতে তাদের জীবনের ঝুঁকিও অনেক কম রয়েছে। কিন্তু এই ফার্ম হাউসে যে কোনো সময় জম্বি চলে আসতে পারে। আর এবার আইরিশ আর ফ্রান্সিস যখন তাদের রুমের মধ্যে যায় তখন সে ফ্রান্সিসকে বলে কেন সে সবসময় জোসেফের সঙ্গে এরকম আচরণ করে, আর সে তো চাইলে তার সঙ্গে একটু নরম ভাষায় কথা বলতে পারে। তখন ফ্রান্সিস বলে সে যা করছে তা জোসেফের ভালোর জন্যই করছে, আর তাই এই ব্যাপারে তোমার কোনো চিন্তা করতে হবে না। আর এরপরে রাতে যখন ফ্রান্সিস ঘুমাচ্ছিল তখন তার অতীত জীবনে কিছু স্মৃতি দেখতে পায়, যেখানে তার বাবা তার উপরে অনেক টর্চার করছিল, আর টর্চারের মাত্রা এতটাই বেশি ছিল যে সে ঘুমের মধ্যে চমকে ওঠে। সে আতঙ্কিত হয়ে তার বউকে জড়িয়ে ধরে। আসলে ফ্রান্সিস আজকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, আর এরপরে ফ্রান্সিস তার ওয়াইফকে বলে আসলে তাদের সেই ক্যাম্পে যাওয়া উচিত, কারণ সেই ফার্ম হাউসে কোনোভাবেই সে থাকতে পারছে না, আর সব সময় সেই অতীতের খারাপ স্মৃতিগুলো তাকে ধাবা করছে। আর এভাবে চলতে থাকলে তার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আর তাই তারা সবাই মিলে তাদের জিনিসপত্র নিয়ে তাদের গাড়িতে উঠে বসে, আর তারা রওনা হয় সেই ক্যাম্পের উদ্দেশ্যে। আর তারা রাস্তায় যেতে যেতে যখন তারা একটি ব্রিজের উপরে আসে সে দেখতে পায় এখানকার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আর সম্পূর্ণ ব্রিজটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এমনকি ব্রিজের উপরে পড়ে থাকা সেই গাড়িগুলোর কারণে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। আর এখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে প্রচুর জম্বি এখানে হামলা করেছিল। এটা দেখার পর তারা সবাই অনেকটা ভয় পেয়ে যায়। তখন ফ্রান্সিস তাদেরকে বলে তাদের হয়তো ফিরে যাওয়া উচিত, এরকম ঝুঁকি নেওয়ার থেকে সেই ফার্ম হাউসে থাকাটা তাদের জন্য ভালো হবে। কিন্তু তার বউ কোনোভাবেই সেই ফার্ম হাউসে ফিরে যেতে চাইছিল না, আর সে এখানে সাহস করে সে গাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ রাস্তার সামনে একটি বর্ডার রয়েছে, আর সে নেমে গিয়ে ওই বর্ডারটি ভাঙতে গিয়েছে। কিন্তু ফ্রান্সিস তাকে বারবার ফিরে আসতে বলছিল। তবে আইরিশ তার কোনো কথা না শুনে সে বর্ডারটি নিজের ইচ্ছামতো করে ভাঙার অনেক চেষ্টা করছিল। ঠিক এমন সময় সে পিছন থেকে একটি আওয়াজ শুনতে পায়, আর সে যখন এই পিছনে ঘুরে তাকায় সেখানে সে দেখতে পায় একটি জম্বি দাঁড়িয়ে আছে, আর যা দেখার পর সে অনেক বেশি ভয় পেয়ে যায়।
আর এই জম্বিটি আসলে একটি আর্মি ছিল। তবে সে জম্বি হওয়ার পরেও তার ভেতরে আর্মির কিছু প্রভাব রয়েছে। তবে এই জম্বিটিকে দেখে আইরিশ সেখানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জম্বিটি যখনই তার উপরে আক্রমণ করতে যাচ্ছিল ঠিক তখনই ফ্রান্সিস এসে সে জম্বিটিকে গুলি করে দেয়। আর সে দৌড়ে আইরিশকে গাড়িতে উঠানোর জন্য নিতে আসে। ঠিক তখনই তারা গাড়ির মধ্যে থাকা তাদের বাচ্চাদের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর এরপরে যখন তারা তাদের গাড়িটির দিকে তাকায় তখন তারা দেখতে পায় তাদের গাড়িটিকে প্রচুর পরিমাণে জম্বি ঘিরে ফেলেছে। আসলে ফ্রান্সিস যখন গুলি করে তার গুলির আওয়াজ শুনে সমস্ত জম্বিরা এখানে চলে এসেছে। তবে তারা বুঝতে পারছিল না এই জম্বিদের হাত থেকে তাদের বাচ্চাদের কিভাবে রক্ষা করবে। তবে ফ্রান্সিস এখানে তাদেরকে বাঁচানোর জন্য আরও একটি গুলি করে দেয়, আর যার ফলে জম্বিগুলো তখন তাদের দিকে ছুটে আসতে শুরু করে। তবে ফ্রান্সিস এখানে সে আর্মির জ্যাকেটের ভিতরে একটি গ্রেনেড খুঁজে পায়, আর সে তখন সেই জম্বিদের মনোযোগ আকৃষ্ট করে তাদের উপরে সেই গ্রেনেডটি ছুঁড়ে মারে, আর যার ফলে বিস্ফোরণের কারণে সেখানে থাকা প্রত্যেকটি জম্বি মারা যায়। আর এরপরে ফ্রান্সিস আইরিশকে নিয়ে আবার তাদের গাড়িতে উঠে পড়ে, আর ওই জন্য তারা কোনো উপায় না পেয়ে তাদের ফার্ম হাউসে আসার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন তাদের গাড়িটি কোনোভাবে স্টার্ট হচ্ছিল না, আর এই জায়গাতে বেশিক্ষণ থাকা তাদের অনেক ঝুঁকিপূর্ণ। আর ওই জন্য তারা সবাই মিলে পায়ে হেঁটে তাদের ফার্ম হাউসের দিকে যেতে থাকে, কেননা তাদের কাছে এই জায়গা থেকে বের হওয়ার কোনো রাস্তাই ছিল না। আর পরের দিন সকালে দেখা যায় ফ্রান্সিস এই বৃষ্টির কাছে একাই আসে, আর সে তাদের ওই গাড়িটিকে ঠিক করার চেষ্টা করতে থাকে। আর অনেক চেষ্টা করার পর শেষ পর্যন্ত সে তার গাড়িটিকে ঠিক করে ফেলে। কিন্তু এখানে ফ্রান্সিস অনেক চিন্তা ভাবনা করে বুঝতে পারে তাদের পরিবারের জন্য এখন সেফ জায়গা হলো তাদের ফার্ম হাউস, আর তাই সে কোনোভাবেই চায় না তার পরিবার এখান থেকে অন্য কোথাও যাক। আর ওই জন্য সে তাদের বাড়িতে এসে তাদেরকে জানায় অনেক চেষ্টা করার পরও সে গাড়িটিকে স্টার্ট করতে পারেনি, আর তাই এখন বাধ্য হয়ে তাদেরকে এখানেই থাকতে হবে। তবে তাদের ফার্ম হাউসে ইলেকট্রিক লাইট নষ্ট হয়ে গিয়েছিল, তাই ফ্রান্সিস অনেক চেষ্টা করে তাদের সেই ইলেকট্রিসিটি ঠিক করে ফেলে, আর যার কারণে তাদের পুরো ফার্ম হাউসটি আলোকিত হয়ে যায়। আর এমনকি তাদের বাড়ির ভেতরে এসিও চলতে শুরু করে, আর সে তার পরিবারকে বিনোদন দেওয়ার জন্য তাদের পরিবারের সঙ্গে আনন্দ করতে থাকে, আর যাতে করে যেভাবে হোক সে তার পরিবারকে নিয়ে এখানে থাকতে পারে। আর এই পুরো ব্যাপারটি তার বউ ভালোভাবে বুঝতে পেরেছিল যে ফ্রান্সিস এখানে থাকার জন্য এইসব করছে। আর এবার রাতের বেলা ফ্রান্সিস তার রুমের মধ্যে একটি ডিভিডি প্লে করে, যেটা কিনা ছিল তার আর তার বউয়ের বিয়ের ফুটেজ। আর ফ্রান্সিস বসে মন দিয়ে সেই ডিভিডি প্লেয়ারে দেখতে থাকে, আর পিছনে দাঁড়িয়ে তার বউ এই সব কিছু দেখছিল। আর এই ফুটেজ দেখার পর তাদের দুইজনেরই অতীত জীবনের কথা মনে পড়ে যায়, যে একসময় তারা একে অপরকে কতটা ভালোবাসতো, আর তাদের দুইজনেরই একে অপরের প্রতি কতটা টান ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের সম্পর্কটা কেন যেন নষ্ট হয়ে গিয়েছে। আর এসব কথা ভাবতে ভাবতে তারা দুইজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর তারা একে অপরকে অনেক কাছাকাছি চলে আসে। আর অন্যদিকে আমরা জোসেফ এবং লুকাসকে দেখতে পাই, আর তারা তাদের রুমে বসে পুরনো কিছু অ্যালবাম দেখছিল। আর হঠাৎ করে তারা সেই অ্যালবামের মধ্যে একটি ছবি দেখতে পায়, যেখানে তাদের বাবা ফ্রান্সিসের সঙ্গে তার ভাই ছিল, আর যার নাম ছিল ডিয়াগো। আর ডিয়াগো দেখতে হুবহু জোসেফের মতোই ছিল। আর লুকাস তখন এই ছবিটি দেখে জোসেফকে বলে, জানো ভাইয়া, তোমাকে দেখতে হুবহু ডিয়াগো আঙ্কেলের মতোই লাগে। আর একথা শোনার পর লুকাসের মনটা অনেক মোচড় দিয়ে ওঠে, আর সে তখন তার পরিবারের ব্যাপারে সমস্ত কিছু ভালোভাবেই বুঝে যায়। আর সেটাও বুঝতে পারে তার মা বাবার মধ্যে কেন কোনো মিল নেই, আর কেন তারা সবসময় লড়াই করতে থাকে, আর কেনই বা তার বাবা তাকে খুব একটা পছন্দ করে না। আসলে জোসেফ ফ্রান্সিসের সন্তান ছিল না, আর সে আসলে তার ভাইয়ের সন্তান, আর তাই ফ্রান্সিস জোসেফের সঙ্গে সবসময় খারাপ আচরণ করে। তবে লুকাস ছিল তার নিজের সন্তান, আর তাই সে লুকাসকে খুব বেশি ভালোবাসে। আর এখন এই বিষয়টি বুঝতে পেরে জোসেফ খুব কষ্ট পায়। আর এর পরের দিন সকালে দেখা যায় ফ্রান্সিস আইরিশের কাছে ক্ষমা চায়, কারণ সে এতদিন তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে, আর এটার জন্য সে এখন অনেক অনুতপ্ত। আর এবার আইরিশও এখানে ফ্রান্সিসের কাছে ক্ষমা চায়, আর সেও তার ভুল স্বীকার করে বলে আর সেও অনেক বড় ভুল করে ফেলেছে, আর যেটার কোনো ক্ষমা হয় না। তবে ফ্রান্সিস তাকে বলে যে অতীতে যা কিছু হয়েছে সে যেন সবকিছু ভুলে যায়, আর সে তার বউয়ের সঙ্গে আবার নতুন কিছু করে শুরু করতে চায়। আর তাই সে চায় তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে সে ভালো থাকতে, আর সবাই মিলে এক সুন্দর জীবন কাটাতে। আর এখানে তারা তাদের সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়, আর তাই তারা একে অপরকে ক্ষমা করে দেয়। আর তাই এবার ফ্রান্সিস সেখানকার মুরগির ফার্ম থেকে ডিম আনতে যায়, কিন্তু যখন সে ডিম সংগ্রহ করছিল ঠিক তখনই সেখানে একটি হিংস্র কুকুর চলে আসে, আর সেই কুকুরটি ফ্রান্সিসের হাতে কেটে দেয়। আর বাড়িতে এসে তার বউ তার হাতে ব্যান্ডেজ করে দেয়। আর এখানে তার বউ ফ্রান্সিসকে বলে যাদের যেভাবেই হোক তাদের ক্যাম্পে যেতে হবে, কারণ ফ্রান্সিসের যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে, তা না হলে তার কুকুর কামড়ানোর কারণে রেবিস ভাইরাস হয়ে যাবে। কিন্তু ফ্রান্সিস তাকে বলে এই বিষয়ে সে যেন খুব চিন্তা না করে, কারণ কুকুরের গলায় একটি বেল্ট ছিল,
আর এই কুকুরটি হলো পালিত কুকুর, তাই সেই কুকুরের শরীরে অবশ্যই ভ্যাকসিন দেওয়া রয়েছে। আর অন্যদিকে আমরা জোসেফকে দেখতে পাই, সে ওই পুরনো রেডিওটাকে নিয়ে বাইরে এসেছে। আর সে ওই রেডিওটির মধ্যে সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে, আর যাতে করে সে বাইরের নিউজ শুনতে পারে। আর অনেক চেষ্টা করার পর সে সিগন্যাল পেয়ে যায়। আর এরপরে রেডিওতে সে ডেল্টা ক্যাম্প নামে একটি ক্যাম্পের ব্যাপারে শোনে। আর ঠিক তখনই সেখানে সেই সিগন্যাল চলে যায়। আর এরপরে জোসেফ এই ক্যাম্পের ব্যাপারে তার মা বাবাকে জানায়, যেখানে কিনা বর্তমানে অনেক মানুষ বসবাস করছে। আর সেখানে খাবার পানি এবং বসবাস করার সমস্ত কিছু ফ্যাসিলিটি রয়েছে। আর এসব কথা শুনে ফ্রান্সিস বলে আর জোসেফ যেন তার এসব মন গড়া কথা এখানে না বলে, কারণ পৃথিবীতে এখন কেউ বেঁচে নেই। আর পৃথিবীর পরিস্থিতি এমন নেই যে রেডিওতে নিউজ করা হবে। আর তাই নিশ্চয়ই জোসেফ এই ক্যাম্পের ব্যাপারে ভুল কিছু শুনেছে। আর তাই রাতের বেলা সবাই মিলে যখন ডিনার করছিল, তখন ফ্রান্সিস বলে এরপরে তারা কোনোভাবেই বাড়ির বাইরে যাবে না, কারণ বাইরের প্রত্যেকটি পদে পদে তাদের জন্য বিপদ রয়েছে। আর তাছাড়া এখন ক্যাম্প বলতে পৃথিবীতে কোনো জায়গা নেই, কারণ পুরো পৃথিবী এখন জম্বিতে ভরে গেছে। আর এই জম্বিময় পৃথিবীতে ক্যাম্প কে তৈরি করবে? আর তাই এখান থেকে বাইরে যাওয়ার কথা তারা যেন মাথা থেকে ছেড়ে ফেলে। আর তার পরিবারের জন্য যেটা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা সে নিজেই নেবে, আর কারণ সে তার প্রত্যেকেরই ভালো চায়। আর এর পরের দিন সকালে দেখা যায় ফ্রান্সিসের কাছে জোসেফ আসে। তখন জোসেফ ফ্রান্সিসকে বলে, আমি কিছু তোমায় কথা বলতে চাই। আর আমি এখন বড় হয়েছি, আর এই পরিবারের ব্যাপারে আমারও কিছু সিদ্ধান্ত রয়েছে। আর আমি এখন ভালো মন্দ সবকিছুই বুঝতে শিখেছি। আর তাই আমিও দায়িত্ব নিয়ে আমার পরিবারের জন্য কিছু করতে চাই। কিন্তু ফ্রান্সিস তাকে বলে, তোমার সিদ্ধান্ত নেওয়ার মতন কোনো বয়স এখনো হয়নি। কিন্তু জোসেফ তার বাবার কোনো কথাই মানতে চাইছিল না। ফ্রান্সিস তখন জোসেফকে একটি কঠিন প্রশ্ন করে, তুমি কত বড় হয়েছো শুনি? তুমি কি তোমার পরিবারকে বাঁচানোর জন্য কোনো জীবন নিতে পারবে? কিন্তু জোসেফ বলে, হ্যাঁ, আমি আমার পরিবারের জন্য সবকিছু করতে পারবো। আর একথা শোনার পর ফ্রান্সিস তখন জোসেফকে ভুট্টা খেতে নিয়ে যায়। আর সে জোসেফের সামনে একটি পশু দাঁড় করিয়ে দেয়, আর তার হাতে একটি বন্দুক দিয়ে বলে সে যেন এই পশুটিকে এখনই মেরে ফেলে। আর যদিও জোসেফ এটা করতে চাইছিল না, কারণ এই পশুটি ছিল একটি নিরীহ প্রাণী। আর তারপরেও সে সাহস করে শুট করে দিলেও তার নিশানা ছুটে যায়। আর ফ্রান্সিস এসে তার কানে চিৎকার করে বলে, সঠিক জায়গায় নিশানা লাগাও। আর তাকে বলে, এই পশুটিকে তোমায় মেরে ফেলতেই হবে, আর তোমাকে মারতেই হবে। আর ফ্রান্সিসের চিৎকার শুনে জোসেফ অনেক ভয় পেয়ে যায়, আর ওই পশুটিকে শুট করে সে নিজে কান্না করতে থাকে। আর এমন সময় সেখানে আইরিস তার ছোট ছেলেকে নিয়ে সেখানে চলে আসে। আর এরপর এখানে আইরিস রেগে গিয়ে ফ্রান্সিসকে বলে আর সে যেন তার ছেলে জোসেফের সঙ্গে এরকম আচরণ না করে, কারণ জোসেফ এখন অনেক ছোট, আর তাকে দিয়ে এসব কাজ করা একদম ঠিক হবে না। কিন্তু ফ্রান্সিস আসলে জোসেফকে সাহস জোগানোর চেষ্টা করছিল। কিন্তু এমন সময় দেখা যায় সে বন্দুকের আওয়াজ পেয়ে অনেক জম্বি সেখানে চলে আসে। আর এই জম্বিগুলো আসলে ছিল গ্রামের কিছু কৃষক, আর যারা কিনা এখন জম্বিতে পরিণত হয়েছে। আর এই জম্বিগুলো এখন তাদের উপর আক্রমণ করার জন্য ধেয়ে আসছিল। আর এতে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, আর দৌড়াতে দৌড়াতে তাদের ফার্ম হাউসে চলে আসে। আর এরপরে তারা কোনো মতে দরজা বন্ধ করে উপরের ফ্লোরে চলে যায়। তবে এই জম্বিদের ঘ্রাণ শক্তি অনেক তীক্ষ্ণ ছিল, আর তাই তারা তাদের শরীরের গন্ধ পেয়ে তাদের ফার্ম হাউসের কাছে চলে আসে। আর তাই তারা ভিতরে যাওয়ার জন্য আশেপাশে অনেক ভাঙচুর শুরু করে দেয়, এমনকি তারা দরজা জানলা চারিদিক থেকে ভাঙতে শুরু করে। আর এর কারণে তার পুরো পরিবার অনেক ভয় পেয়ে যায়, কেননা তাদের কাছে এখন বাঁচার মতো কোনো রাস্তা ছিল না। তবে এমন সময় দেখা যায় তাদের ফার্ম হাউসের সামনে কেউ একটি গাড়ি নিয়ে আসে, আর সে ওই গাড়িটির হর্ন বাজিয়ে তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। আর যার ফলে জম্বিরা সেখান থেকে সেই গাড়ির দিকে যেতে থাকে, আর যার কারণে জোসেফ আর তার পরিবার এবারের মতো বেঁচে যায়। তবে ফ্রান্সিস বুঝতে পারে যে এই গাড়িটি কার ছিল। আসলে এই গাড়িটি ছিল তার বড় ভাই ডিয়াগোর, যেখানে তাদেরকে সাহায্য করার জন্য এসেছিল। আর তাই সকাল হয়ে গেলে ফ্রান্সিস তার ভাইকে খুঁজতে যায়, আর কারণ সে জানতো তার ভাই ডিয়াগো আশেপাশেই রয়েছে। আর এরপরে একটি নদীর কিনারায় তার ভাইকে খুঁজে পায়। তবে ফ্রান্সিস তাকে দেখে প্রচন্ড রেগে যায়, আর সে তার কাছে জানতে চায় সে এখানে কেন এসেছে। তখন ডিয়াগো বলে গতকাল রাতে সে তার মা বাবাকে দেখতে এসেছিল, কিন্তু ফ্রান্সিস তাকে জানায় তার মা বাবা এখন বেঁচে নেই, আর তাই সে এখন সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু ডিয়াগো তার ভাইয়ের কাছে অনুরোধ করে আর বলে তাকে যেন তার সঙ্গে নেয়, কারণ সে তাদেরকে অনেক প্রকার সাহায্য করতে পারবে। কিন্তু ফ্রান্সিস তার কথা শুনে কোনোভাবেই রাজি হয় না। তখন ডিয়াগো বলে, এত বছর আগেকার ঘটনা তুমি এখনো মনে রেখেছ, আর তাছাড়া তুমিও জানো ওই ঘটনাটি একটি দুর্ঘটনা ছিল, আর সেদিন আমরা বাড়ির সবাই নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আর তাই কখন আইরিশের সঙ্গে কি হয়ে গিয়েছে আমার কোনো মনে নেই। আর জোসেফ আমাদের সেই দুর্ঘটনারই ফল, আর এখানে জোসেফের কোনো দোষ নেই। তাই তুমি দয়া করে জোসেফকে নিজের ছেলের মতোই দেখো, আর আমার জন্য তুমি তাকে কোনো কষ্ট দিও না। তখন ফ্রান্সিস বলে, আমার পরিবারের কারোর নাম আমি তোমার মুখে শুনতে চাই না, আর তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। আর এই বলে সে ডিয়াগোর দিকে
দিকে একটি বন্দুক তাক করে। তবে চলে যাওয়ার আগে ডিয়াগো তাকে একটি ম্যাপ দেয়, আর যেটার মাধ্যমে তারা কোনো রকমের ঝুঁকি ছাড়া এখান থেকে বের হতে পারবে। আর কোনোদিন তুমি যদি তোমার পরিবারকে নিয়ে যেতে চাও তাহলে এখান থেকে নর্থের দিকে যাবে, কারণ সেখানে জম্বির হাত থেকে বাঁচানোর জন্য ক্যাম্প রয়েছে আর মানুষদের বসবাস করার জন্য সব রকম ফ্যাসিলিটি রয়েছে। আর এরপরে ডিয়াগো সেখান থেকে চলে যায়। কিন্তু ডিয়াগো তাকে যে ম্যাপটি দিয়ে যায় সেটি কিছুক্ষণ পর লাইটার দিয়ে জ্বালাতে চাইছিল, কিন্তু কোনো একটা কথা চিন্তা করে সে আর ম্যাপটি জ্বালায় না। আর এরপরে ফ্রান্সিস সোজা ফার্ম হাউসের দিকে চলে আসে, আর এরপরে সে আইরিশকে ডিয়াগোর একটি কোড দেখায়, আর যেটা থেকে আইরিশ বুঝতে পারে যে গতকাল রাতে এখানে ডিয়াগো এসেছিল। আর আইরিশ তখন কোনো কিছু না বলে তার রুমের ভিতরে চলে যায়, আর যে কিনা তার পরিবারের সুরক্ষার জন্য সবকিছুই করছিল। এদিকে ফ্রান্সিস খুব ভালোভাবে জানতো যে কোনো সময় জম্বিরা তাদের উপর হামলা করতে পারে, আর ওই জন্য সে ফার্ম হাউসের বড় বড় দরজা জানালায় অনেকগুলো তক্তা লাগাচ্ছিল, যাতে করে জম্বিরা এখানে কোনোভাবেই প্রবেশ করতে না পারে। দিকে লুকাস খেলতে খেলতে তাদের বেসমেন্টে চলে যায়, যেখানে একটি জানালার কাছে জম্বি দাঁড়িয়েছিল। আর লুকাস এই জম্বিটিকে দেখার পর চিৎকার করে ওঠে। তবে আইরিশ বুঝতে পারে এই জম্বিটি অনেক বেশি দুর্বল, আর আইরিশ তখন তার ছেলেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এই জম্বির চলার মতো কোনো শক্তি নেই, আর তাই সে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। তবে দরজার পেছনে দাঁড়িয়ে ফ্রান্সিস আইরিশের এই কথাগুলো শুনছিল, আর তাই সে ওই জম্বির পিছা করতে করতে সে ভুট্টার ক্ষেতের ভিতরে চলে আসে। আর এরপরে সে বিনা কারণে ওই জম্বিটির মাথা আলাদা করে ফেলে, আর সেই মাথাটা নিয়ে তার পরিবারের কাছে এসে বলে, আর এই দেখো বাইরে কত ভয়ানক জম্বিরা এখনো ঘুরছে, আর একটুর জন্য এই জম্বি আমাকে মেরে ফেলছিল। তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের জন্য এই ফার্ম হাউস কত সুরক্ষিত, আর আমাদের এখান থেকে কোথাও যাওয়াটা একদম ঠিক হবে না, কারণ বাইরে কোনো মানুষ বেঁচে নেই, আর বেঁচে আছে শুধু জম্বি। কিন্তু আইরিশ এখানে ফ্রান্সিসের মিথ্যা কথা বুঝতে পারে, কারণ সে ওই জম্বিটিকে কিছুক্ষণ আগেই দেখেছিল। তবে আইরিশ এই বিষয়টা ভালোভাবেই বুঝে যায় যে ফ্রান্সিস এই কাজগুলো এই কারণেই করছে, আর যাতে করে সে তাদের সবাইকে এই ফার্ম হাউসে রাখতে পারে, আর তারা যেন ভয়ে কোথাও এখান থেকে যেতে না চায়। কিন্তু জুলিয়া এই ব্যাপারটি কিছুতেই বুঝতে পারছিল না যে ফ্রান্সিস তাদেরকে এখান থেকে কোথাও কেন যেতে দিতে চাইছে না। এদিকে জোসেফেরও ফ্রান্সিসের এরকম ব্যবহারে অনেকটা সন্দেহ লাগছিল, তাই ফ্রান্সিস যখন ফ্রেশ হওয়ার জন্য স্নান করতে যায়, আর জোসেফ তখন লুকিয়ে লুকিয়ে তার রুমের মধ্যে চলে আসে, আর সেখানে জোসেফ সেই ডিওগের দেওয়া সেই ম্যাপটিকে দেখতে পায়, যেখানে কিনা ওই ক্যাম্পে যাওয়ার নকশা দেওয়া ছিল। আর এই ম্যাপটির মধ্যে এমন চিহ্ন দেওয়া রয়েছে যেখানে পর্যন্ত এখনো কোনো জম্বি পৌঁছায়নি, আর তাই এই ম্যাপটি ফলো করলে তারা অনায়াসে সেই ক্যাম্পের মধ্যে পৌঁছাতে পারবে। কিন্তু এমন সময় সেখানে ফ্রান্সিস চলে আসে, আর সে জোসেফের উপর রেগে গিয়ে তাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এরপরের দিন রাত্রিবেলা যখন তারা সবাই ডিনার করতে যায়, তখন তারা দেখতে পায় ফ্রান্সিস তাদের জন্য ক্রিসমাস পার্টির আয়োজন করেছে, যদিও আজকে কোনোভাবে ক্রিসমাস ছিল না, বরং ক্রিসমাস আসতে এখন প্রায় কয়েক মাস বাকি রয়েছে। আর তাই তারা সবাই অনেকটা অবাক হয়ে যায়। তখন আইরিশ তাকে বলে এই সেপ্টেম্বর মাসে কিসের ক্রিসমাস? আর ফ্রান্সিস তখন বলে আমি বলেছি আজকে ক্রিসমাস, তাই আজকেই ক্রিসমাস হবে। আর এই বলে সেখানে ফ্রান্সিস অনেক অদ্ভুত অদ্ভুত কথা বলছিল, আর সে তাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছিল। আর এরপরে আইরিশ আর জোসেফ খুব ভালোভাবে বুঝতে পারে ফ্রান্সিস আসলে ধীরে ধীরে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে, আর তাই সে সবার সঙ্গে এরকম আচরণ করছে। আর এবার কিছুক্ষণ পর জোসেফ তার মাকে সেই ম্যাপটির কথা বলে, আর যেটার মাধ্যমে তারা কোনো ঝুঁকি ছাড়াই সেই ক্যাম্পের মধ্যে পৌঁছাতে পারবে। আর সেই ক্যাম্পে পৌঁছাতে পারলে তাদের সমস্ত বিপদ দূর হয়ে যাবে, কারণ এই ক্যাম্পের ভিতরে রয়েছে একটি বিশাল বড় শহর, যেখানে অনেক মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, আর এমনকি সেখানে জম্বি ভাইরাস এখনো পর্যন্ত পৌঁছায়নি। আর একথা শুনে আইরিশ তখন ফ্রান্সিসের কাছে সেই ম্যাপটির ব্যাপারে জানতে চায়, কিন্তু ফ্রান্সিস সেখানে এই বিষয়টিকে অস্বীকার করে, আর সে বলে তার কাছে এমন কোনো ম্যাপ নেই, আর বাইরে এরকম কোনো ক্যাম্পও নেই। তবে আইরিশ এখানে অনেক রেগে যায়, আর ফ্রান্সিসকে বলে তার সে আর কোনো কথা শুনবে না, আর যেমন করে হোক সে তার সন্তানদেরকে নিয়ে এখান থেকে চলে যাবে। তখন ফ্রান্সিস তাকে বলে তোমার বাইরে যাওয়ার এত তাড়া কিসের? আর নিশ্চয়ই তুমি ডিয়াগোকে দেখে পাগল হয়ে গেছো, আর তাই তুমি তার সঙ্গে নতুন করে জীবন কাটাতে চাইছো। আর এরপরে ফ্রান্সিস তাদের বাচ্চাদের বলে তোমরা তোমাদের মাকে যতটা ভালো মনে করছো, তোমার মা ততটা ভালো না, আর সে আমাকে ফেলে সেই ডিওগের কাছে চলে যেতে চাইছিল, আর যার জন্য সে সমস্ত ব্যবস্থাও করে ফেলেছিল। আর ঠিক সেই সময় জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ে, আর সে চাইলেও আর যেতে পারে না। আর একথা শুনে জোসেফ এবং লুকাস কাঁদতে শুরু করে। এরপরে জোসেফ তার মার কাছে জানতে চায় যে তার বাবা যেটা বলছে সেটা সত্যি কিনা, আর তার মা তখন কান্না করতে করতে সম্মতি জানায়। আসলে সেই সময় ফ্রান্সের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, আর তাই সে তার জীবন থেকে চলে যেতে চাইছিল, আর এখন সে মনে প্রাণে একসঙ্গে তাদের সঙ্গে থাকতে চায়। আর এরপরে তার বাবা ম্যাপটি বের করে দেখায়, আর বলে এই ম্যাপটি আমার কাছে, আর সেটাও বলে
সে কাউকে কোনোরকমভাবে এখান থেকে যেতে দেবে না। আর এই বলে সে একটি লাইটারের সাহায্যে সে ম্যাপটিকে পুড়িয়ে ফেলে। আর এতে আইরিশ ভীষণভাবে রেগে যায় আর তাকে চিৎকার করে বলতে থাকে সে এটা কেন করলো। আর ওই জন্য সে তার গালে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। আর এরপরের দিন সকালে দেখা যায় ফ্রান্সিস তার পরিবারের জন্য জমিতে আগ আনতে গেছে। এদিকে জোসেফ আর লুকাস তার ঘরের মধ্যে খেলছিল। আর ঠিক সেই সময় আইরিশ এসে হাজির হয়। আর বাচ্চাদের কথা শুনে সে বুঝতে পায় তারা এখন তার বাবাকে খুবই ভয় পাচ্ছে। আর তারা এখন তার মার কাছে সুরক্ষিত মনে করছে, কেননা তার বাবা এখন ধীরে ধীরে সাইকোতে পরিণত হতে যাচ্ছে। আর এরপরে সন্ধ্যাবেলা যখন তার বাবা বাড়িতে আসে, একটি বড় কাঠের টুকরো সঙ্গে করে নিয়ে এসেছিল। আর সেটা দিয়ে সে বাড়ির দরজা পুরোপুরিভাবে সিল করে দেয়। আর এরপরে সে আইরিশকে বলে এরপরে তারা বাইরে আর কেউ পা দেবে না, কারণ সে বাইরে অনেক ভয়ানক ভয়ানক জম্বি দেখেছে। তাই তারা ভুলে যেন বাইরে কেউ পা না দেয়। কিন্তু এবার ফ্রান্সিসের উপর জোসেফ খুবই রেগে যায়। আর এরপর সে তার বাবাকে বলে অনেক হয়েছে বাবা, তোমার কথা আমরা অনেক শুনেছি। আর তোমার কথা মতো এখানে বন্দি থাকলে আমাদেরকে মরতে হবে। আমরা সবাই মানসিক রোগী হয়ে যাব। একটা জায়গার ভিতর মানুষ কতদিন বন্দি থাকতে পারে? আর কিছুদিনের মধ্যে সমস্ত খাবারও ফুরিয়ে যাবে। আর তখন আমরা কি করব? এই সামান্য বিষয়টুকু তোমার মাথায় ঢুকছে না? তাছাড়া তুমি ম্যাপটি পুড়িয়ে ফেললে কি হবে? ম্যাপের প্রত্যেকটি রাস্তা আমি দেখে নিয়েছি, তাই এখনো সময় রয়েছে। আমরা সুরক্ষিতভাবে ক্যাম্পে পৌঁছাতে পারবো। তুমি দয়া করে আমাদের মতামত নিজের উপর চাপিয়ে দিও না। এই জোসেফের কথা শুনে তার বাবা অনেক রেগে যায়। আর সে জোসেফকে বলে সে তার পরিবার সম্পর্কে এত কথা কেন বলছে? তুই সিদ্ধান্ত নেওয়ার কে? তুই একটা নর্দমার কীট ছাড়া কেউ না। তুই তোর মায়ের অবৈধ সন্তান, তুই আমার সন্তান না। আর এরপর রাগের মাথায় সে জোসেফকে অনেক কথা বলে। আর ঠিক তখনই তাদের দরজার সামনে কেউ একজন নক করছিল। আর সে চিৎকার করে তাদের কাছে সাহায্য চাইছিল। আর তার কথা শুনে বোঝা যাচ্ছিল সে বিপদে পড়ে তাদের কাছে সাহায্য চাইছে। কিন্তু ফ্রান্সিস কোনোভাবেই সেই দরজা খুলতে চাইছিল না। আর সে ওই ব্যক্তিকে সেখান থেকে চলে যেতে বলছিল। কিন্তু জোসেফ ও তার মায়ের অনেক মায়া হচ্ছিল, তাই জোসেফ এখানে কোনো রকমে তার বাবাকে সরিয়ে দেয়। আর সেই দরজা ভেঙে সে ব্যক্তিকে ভিতরে নিয়ে আসে। আর এই ব্যক্তিটি আসলে একজন সোলজার ছিল। আইরিশ এখানে দেখতে পায় সে অনেক আহত অবস্থায় রয়েছে। আর ওই জন্য সে জানতে চায় যে তার কি হয়েছে। তখন সে বলে সে একটি জায়গায় আশ্রয় নিয়েছিল, কিন্তু হঠাৎ করে সেখানে জম্বিরা হামলা করে দেয়। আর এমন সময় একজন ব্যক্তি এসে তাকে বাঁচিয়ে নেয়। আর সে তাকে এই ফার্ম হাউসের ঠিকানা দিয়ে এখানে আসতে বলে। আর একথা শুনে আইরিশ বুঝতে পারে সে আসলে ডিয়াগো ছিল। আর আইরিশ তখন সোলজারের কাছে ডিয়াগোর ব্যাপারে জানতে চায়। আর সোলজার তখন তাকে জানায় তাকে রক্ষা করতে গিয়ে ডিয়াগো জম্বিতে পরিণত হয়েছে। তবে জম্বি হওয়ার আগে সে তাকে বলেছে তারা যেন সেখান থেকে ডেল্টা ক্যাম্পে চলে যায়। আর ওই জন্য সে তাদেরকে জানানোর জন্যই এখানে এসেছে। আর আইরিশ তখন তার ক্ষতস্থানে মেডিসিন লাগিয়ে দেয়। আর সে ফ্রান্সিসের কাছে অনুরোধ করে সে যেন আজকের রাতটা তাকে এখানে থাকতে দেয়। যদিও ফ্রান্সিস তাকে সেখানে থাকতে দিতে রাজি হয়ে যায়, কিন্তু তাকে একটি শর্ত দেয়, সে যদি এখানে থাকে তাহলে তাকে বেসমেন্টে থাকতে হবে, আর যাতে করে সে তার পরিবারের কাছ থেকে দূরে থাকতে পারে। আর এই সোলজার তখন তার শর্তে রাজি হয়ে যায়। আর এবার সেদিন যখন তারা রাত্রিবেলা সবাই ঘুমিয়ে গেছিল, তখন জোসেফ লুকিয়ে লুকিয়ে তার মায়ের কাছে আসে। আর সে তার মাকে বলে তার মা যেন একদম চিন্তা না করে। আর সে এখন বড় হয়েছে, আর সেও এখন এই পরিবারের দায়িত্ব নিতে পারে। আর সে এখন তার মা এবং ভাইকে যেভাবেই হোক এখান থেকে বের করবে। আইরিশ তখন জোসেফের কাছে জানতে চায় ফ্রান্সিসের কথায় সে তার উপর রেগে আছে কিনা। যখন জোসেফ তাকে বলে সে অনেকদিন আগে জানতে পেরেছে যে ফ্রান্সিস তার বাবা না, আর এতে কোনো তার প্রবলেম নেই, কিন্তু সে ফ্রান্সিসকে এখনো তার বাবা মনে করে। আর সে ফ্রান্সিসের বদলে অন্য কাউকে কখনোই বাবা মানতে পারবে না। কিন্তু তার বাবা এখন পুরোপুরিভাবে বদলে গিয়েছে, আর তাই সে এখন তার পরিবারকে বাবার হাত থেকে রক্ষা করবেই। আর তাই সে এখন পালিয়ে যেতে চায়। আর ওই ম্যাপটির মধ্যে সে যে রাস্তা দেখেছিল সেই রাস্তাটি আসলে চেক করতে চায়, আসলে ওই রাস্তাটি ক্যাম্পে গিয়েছে কিনা, আর ওই রাস্তাটি তাদের জন্য ঝুঁকি মুক্ত কিনা। আর সত্যি ওই রাস্তাটি যদি ঝুঁকি মুক্ত থাকে তাহলে এসেছে তার মা এবং ভাইকে নিয়ে যাবে। আর তাই সে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য তার মায়ের কাছে অনুমতি চায়। আর তার মা তখন ফ্রান্সিসের এরকম ব্যবহার দেখে তাকে যেতে দিতে রাজি হয়ে যায়। তখন সে তার ছেলেকে জড়িয়ে ধরে বিদায় জানায়। আর এরপরে জোসেফ খুবই সাবধানতার সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। আর পরের দিন সকালে ফ্রান্সিস যখন দেখতে পায় সবাই টেবিলে বসে নাস্তা করছিল, তো আশেপাশে কোথাও সেখানে জোসেফ ছিল না। আর ওই জন্য সে প্রচণ্ড রেগে যায়। আর আইরিশকে জিজ্ঞাসা করে জোসেফ কোথায়, কিন্তু আইরিশ তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। আর এবার ফ্রান্সিস জোসেফকে খোঁজার জন্য দরজার সামনে যায়। আর দরজা খোলা দেখে সে বুঝতে পারে জোসেফ এখান থেকে পালিয়ে গেছে, আর যার কারণে তার রাগের মাত্রা অনেক বেড়ে যায়।
আর সে যেন এক রকমে পুরোপুরি সাইকোতে পরিণত হয়ে যায়। আর তাই সে সেখান থেকে একটি হাতুড়ি নিয়ে এসে সোজাসুজি সোলজারের মাথায় মারে, আর সোলজার সেখানেই মারা যায়। এদিকে আইরিশ আর লুকেশ তা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ফ্রান্সিস রাগের মাথায় আইরিশকেও মেরে সেখানে অজ্ঞান করে দেয়। আর প্রায় কয়েক ঘন্টা পর যখন আইরিশের জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে বেসমেন্টের মধ্যে বন্দি অবস্থায় দেখতে পায়, যেখানে তার সঙ্গে তার ছোট্ট ছেলে লুকাসও ছিল। আর এই ঘটনায় আইরিশ অনেক বেশি ভয় পেয়ে গেছিল। তার এই বাড়ি এখন তার জন্য মৃত্যুর কূপ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে ফ্রান্সিস তার বাড়ির উপর থেকে সেই কুকুরটিকে দেখতে পায়, যে কিনা তার হাতে কামড় দিয়েছিল। আর এতে যেন তার মাথা আরও খারাপ হয়ে যায়। আর সে সঙ্গে সঙ্গে বাইরে গিয়ে সেই কুকুরটিকে নির্মমভাবে মেরে ফেলে। আর এমনকি সে ওই কুকুরের মাংস রান্না করে আইরিশের কাছে নিয়ে আসে। আর সে আইরিশ এবং লোকাসকে এই মাংসগুলো খেতে বলে। তবে আইরিশ যখন এগুলো কিছুতেই খেতে চাইছিল না, তখন ফ্রান্সিস রেগে গিয়ে সমস্ত খাবার ছুঁড়ে ফেলে দেয়। তবে সে খাবারের প্লেটে একটি চাকু ছিল। আইরিশ তখন কোনো মতে তার পা দিয়ে সে চাকুটিকে লুকিয়ে ফেলে। সে ফ্রান্সিসের কাছে এসে তার কাছে স্বাভাবিক করার চেষ্টা করে। আইরিশ তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, তোমার কি হয়েছে ফ্রান্সিস? আর তুমি এমন করছো কেন? আমি এখন জীবনের এমন একটি মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে আমার সব থেকে তোমাকেই বেশি প্রয়োজন। তবে এমন সময় ফ্রান্সিস আইরিশের কাছে সেই চাকুটি দেখে ফেলে। এরপরে ফ্রান্সিস সেই চাকুটিকে নিয়ে আবার তাকে বন্দি করে চলে যায়। আর আইরিশ তখন সেখানকার জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সে পা পিছলে নিচে পড়ে যায়। আর যার কারণে সে আবারও সেখানে অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন তার ছেলে লুকাস তাকে জিজ্ঞাসা করে যে তারা এখন কি করবে, তার বাবা কি তাদের এখন মেরে ফেলবে? আইরিশ তখন বলে সে এমনটা সে কখনোই হতে দেবে না, আর তাদেরকে যেভাবেই হোক এখান থেকে পালাতে হবে। আর আইরিশ তখন লুকাসকে সেখানে জোরে জোরে চিৎকার করতে বলে, কারণ সে খুব ভালো করে জানে ফ্রান্সিস তার ছেলেকে কত ভালোবাসে। তাই লুকাস যখন সেখানে চিৎকার করতে থাকে, ঠিক ফ্রান্সিস তখন তাদের চিৎকার শুনে সেখানে চলে আসে। ততক্ষণে আইরিশ লুকাসকে নিয়ে সেখানে লুকিয়ে পড়েছিল। আর এখানে সুযোগ পেয়ে আইরিশ ফ্রান্সিসের উপর আক্রমণ করে দেয়। আর এরপরে লুকাসকে নিয়ে সে কোনো মতনে সেখান থেকে বেরিয়ে এসে সঙ্গে সঙ্গে সে বাইরে এসে দরজা বন্ধ করে দেয়। আর যখন সে ঘরের মধ্যে বন্ধ ছিল, তখন সে অতীতে কিছু ঘটনা দেখতে পায়। আর তখন সে তার বাবাকে তার সামনে ভয়ঙ্কর রূপে দেখতে পায়, যেভাবে তার বাবা ছোটবেলায় তার উপরে টর্চার করত। ফ্রান্সিস আসলে মন থেকে একজন ভালো মানুষ ছিল। এই ফার্ম হাউসে আসার পর থেকে এই ভয়ানক স্মৃতি তাকে তাড়া করে বেড়াচ্ছে, আর যার কারণে সে ভেতরে ভেতরে অনেক ডিপ্রেশনে ছিল। এমনকি তার ভাই এবং বউকে নিয়ে সে অনেক বছর ধরে ডিপ্রেশনে ভুগছে। সে কোনো রকমে তাদের দুজনের এই বিষয়টি মানতে পারছিল না। আর যদিও সে আইরিশকে মুখে কিছু বলতো না, কিন্তু সে বহু বছর ধরে এই বিষয়টিকে নিয়ে অনেক কষ্টে ছিল। অর্থাৎ সবকিছু মিলিয়ে সে ডিপ্রেশনে থাকতে থাকতে সাইকো হয়ে গেছে। অন্যদিকে আইরিশ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লুকাসকে নিয়ে পালিয়ে যেতে চাচ্ছিল। যখনই সে দরজা খুলে বাইরে তাকায়, তখন সে তার সামনে ডিয়াগোকে দেখতে পায়। কিন্তু ডিয়াগো এখন পুরোপুরিভাবে জম্বিতে পরিণত হয়েছে। আইরিশ তখন ভয় পেয়ে তার ছেলেকে নিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ডিয়াগো তাদের বাড়ির ভিতরে চলে আসে। আর এখানে এসে সে সঙ্গে সঙ্গে লুকাসের হাতে কামড় দিয়ে দেয়। আইরিশ এখানে তার ছেলেকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল। অন্যদিকে বেসমেন্টের ভেতর থেকে ফ্রান্সিস তার ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পায়। আর এতে করে সে যেন একদম পাগলের মতো হয়ে যায়। কোনো রকমে দরজা ভেঙে সে বাইরে চলে আসে। আর এরপরে সে ডিয়াগোকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলে। আর এবার ফ্রান্সিস আইরিশের কাছে জানতে চায় সে তার সঙ্গে এরকমটা কেন করলো। কিন্তু এমন সময় সেখানে লুকাস চলে আসে। আর সে তার মা বাবাকে তার হাত দেখায়, যেখানে কিনা জম্বি তাকে কামড় দিয়েছিল। আর এটা দেখে আইরিশ এবং ফ্রান্সিস অনেক ভয় পেয়ে যায়। আর ছেলের এরকম অবস্থা দেখে ফ্রান্সিস একদম স্বাভাবিক হয়ে যায়। সে তার বউকে বলে যেভাবেই হোক আইরিশকে বাঁচাতে হবে। আইরিশ এবার তার ছেলেকে জম্বির হাত থেকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে তার হাতটি কেটে ফেলে, যাতে করে সেই ভাইরাস তার শরীরের মধ্যে ছড়িয়ে যেতে না পারে। আর এরপরে আইরিশ মেডিসিন দিয়ে তার হাত থেকে ব্যান্ডেজ করে দেয়। তবে ফ্রান্সিস তার ছেলের এরকম অবস্থা দেখে অনেক কষ্ট পেয়েছিল। আর এক কণের মধ্যে বসে সে প্রচন্ড কান্না করছিল। তখন তার বউ বলে যেভাবেই হোক একটা গাড়ির ব্যবস্থা করতে, কেননা তাদেরকে এখন দ্রুত ক্যাম্পে যেতে হবে, যেখানে কিনা ডক্টর রয়েছে। ফ্রান্সিস তখন সেখান থেকে দ্রুত বেরিয়ে পড়ে। সে দৌড়ে তখন সেই ব্রিজটির কাছে চলে যায়, যেখানে কিনা তাদের গাড়িটি রয়েছে। তবে সেখানে ওই ব্রিজের উপরে দাঁড়িয়ে ছিল জোসেফ, আর তার হাতের মধ্যে একটি বন্দুক ছিল। জোসেফ এখানে ফ্রান্সিসকে দেখে অনেক ভয় পেয়ে যায়। ফ্রান্সিসের পুরো শরীরের মধ্যে রক্ত মাখানো ছিল, আর ওই জন্য জোসেফ মনে করে সে হয়তো তার মাকে মেরে ফেলেছে। আর ওই জন্য সে রাগের মাথায় তাকেও গুলি করে দেয়। পরক্ষণেই তার অনেক কষ্ট হচ্ছিল। আর সে যখন তার বাবার কাছে যায়,
তার বাবা বলে তোমার মা ঠিক রয়েছে, কিন্তু তার ছোট ভাই লুকাসের অবস্থা একদম ভালো নয়, তাই সেজন্য দ্রুত গাড়ি নিয়ে সেখানে চলে যায়। কিন্তু জোসেফ এখানে তার বাবার জন্য অনেক কান্না করছিল। তবে এখন অনেকটা দেরি হয়ে গেছে। তার বাবা এখন মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আর ফ্রান্সিস তখন এবার শেষবারের মতো জোসেফকে আদর করে। আর যদিও সে জোসেফকে সবসময় রাগ দেখিয়েছে, কিন্তু জোসেফ যখন তার কাছ থেকে দূরে যায় তখন সেটা অনুভব করতে পেরেছে। আর ওই জন্য সে লুকাসের মতো এখন জোসেফকে ভালোবাসে। আর ঠিক তখনই তার বাবার সেখানে মৃত্যু ঘটে। এদিকে জোসেফের হাতে একদমই সময় ছিল না, আর তাই সে কান্না করতে করতে গাড়ি নিয়ে রওনা হয় সেই ফার্ম হাউসের দিকে, যেখানে তার মা এবং ভাই তার জন্য অপেক্ষা করছিল। আর এরপর কিছুক্ষণের মধ্যে ওই গাড়িটি তখন ফার্ম হাউসের কাছে চলে আসে। অর্থাৎ জোসেফ এখন তার পরিবারকে নিয়ে ক্যাম্পে পৌঁছে যেতে পারবে, আর তারা সবাই মিলে সেখানে বসবাস করবে। তো যাই হোক, এইভাবে অর্ধেক রেখেই এই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। হয়তো আমরা এই সিনেমার দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি পেতে চলেছি। তো বন্ধুরা, এই সিনেমার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার এই চ্যানেলটি নতুন হওয়ার কারণে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আবার দেখা হবে নতুন একটা সিনেমার গল্প নিয়ে।